আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বল অধ্যায় টাইপ স্পেশাল ক্লাসে ঘর্ষণযুক্ত মেঝেতে এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হয় সেটা শিখাবো। প্রথমে আসো, ধরো এটা একটা তল, এর উপর একটা বস্তু আছে। তুমি যখন এর উপর এই বল প্রয়োগ করবে, ধরো এই পরিমাণ প্রযুক্ত বল প্রয়োগ করছো, কিন্তু এইখানে যে ঘর্ষণ, এই তলের যে ঘর্ষণ বলের কারণে কিছুটা তোমার বল অপচয় হবে। অর্থাৎ এই প্রযুক্ত বল থেকে তুমি যদি এর যে কাইনেটিক এফকে কাইনেটিক ফ্রিকশনটা বাদ দাও, তাহলে কি তুমি পাবা? কার্যকর বলটা পাবা। বুঝতে পারছো? এখন বলছে কি ঘর্ষণবিহীন। তাহলে ঘর্ষণবিহীন মানে কি? তার মানে তোমার এই কাইনেটিক ফ্রিকশনটা থাকবে না, সেখানে শূন্য হয়ে যাবে। তার মানে কি প্রযুক্ত বল ইকুয়াল টু হয়ে যাবে ভাইয়া কি কার্যকর বল। তো কার্যকর বলের ক্ষেত্রে তো তোমার ত্বরণ বের করতে হবে, তাই না? তাহলে কি তুমি লিখতে পারো এ ইকুয়াল টু হয় কি ভাইয়া এফ বাই এম। এ ইকুয়াল টু এফ বাই এম কোথেকে আসলো? নিউটনের যে দ্বিতীয় সূত্র, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এই ইকুয়ালটা কত হবে? এফ বাই এম। বুঝতে পারছো ভাইয়া? তাহলে ঘর্ষণবিহীন মেঝেতে বস্তুটা বেশি গতিশীল থাকবে, কারণ এখানে ঘর্ষণ নেই, বলের অপচয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন ঘর্ষণযুক্ত মেঝেতে কি হবে? ঘর্ষণযুক্ত মেঝেতে হবে ভাইয়া এ ইকুয়াল টু তোমার যে প্রযুক্ত বল সেটা হচ্ছে বড় হাতে এফ দিলাম, বিয়োগ তোমার যে কাইনেটিক ফ্রিকশন, তার মানে হচ্ছে গতিশীল বস্তুতে যে ঘর্ষণটা হয়েছে সেটা কি হবে? এফ কে। তাকে তুমি ভাগ দাও বস্তুর ভর দিয়ে, তাহলে যে ত্বরণটা পাবা সেটা হচ্ছে কি ভাইয়া ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ। অর্থাৎ এই ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণটা কি হবে? কম হবে, কারণ এখানে কি বাধা দিবে, আর এখানে কোনো বাধা নাই, তাই এখানে কি ত্বরণটা কম্পারেটিভলি বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোন ক্লাসে ভাই। আসসালাম।